গভীর রাতের ফাঁকা রাস্তা পেপসির মতো গতিতে পেরিয়ে রুদ্র অবশেষে এসে দাঁড়ালো লোকাল থানার ঠিক প্রধান ফটকের সামনে। মাঝরাতে একজন খালি গা এবং রক্তাক্ত যুবকের সাথে একটি ছোট্ট বাচ্চাকে এভাবে মোটর বাইকে করে আসতে দেখে থানার কর্তব্যরত পুলিশ অফিসাররা প্রথমে বেশ ঘাবড়ে গেলেন, কিন্তু পরক্ষণেই আগন্তুককে তা চিনতে পেরে তারা তথস্থ হয়ে উঠলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত এগিয়ে এলেন। রুদ্র বাইক থেকে নেমে থানার ভেতরে প্রবেশ করেই বাঘের মতো গর্জে উঠল। সেই পরিস্থিতি পুলিশ অফিসারদের দিকে তীব্র ঘৃণায় তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তোদের মতো পুলিশের এই থানায় চেয়ার টেবিল দিয়ে বসিয়ে রাখা হয়েছে কেন রে? এই ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে আজ রাতে একদল নরপিশাচ নিজেদের নোংরা লালসার বস্তু বানাতে চেয়েছিল, আর তোর এখানে বসে বসে আরাম করছিস আর মজা ওড়াচ্ছিস? রুদ্রের এমন রুদ্র মূর্তি আর কড়া কথা শুনেই থানার বড়বাবু অর্থাৎ ওসি সাহেব বেশ ভয় পেয়ে গেলেন। তিনি আমতা আমতা করে নিজের অপরাধ ঢাকতে অত্যন্ত বিনীত ও নরম সুরে রুদ্রকে শান্ত করার চেষ্টা করে বললেন, আমাদের সত্যি মাফ করবেন স্যার। আসলে আজ সন্ধ্যার দিকেই এই মেয়েটার বাবা থানায় এসে একটা মিসিং ডায়েরি বা নিখোঁজ সংবাদ লিখিয়ে গিয়েছিলেন। আমরা আমাদের ফোর্স নিয়ে চারদিকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু অন্ধকার আর নির্জন এলাকা হওয়ায় কোথাও কোনো সন্ধান পাইনি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, মেয়েটাকে আমাদের জিম্মায় রেখে যান, আমরা নিজেদের দায়িত্বে ওকে একদম নিরাপদে ওর বাবার বুকে পৌঁছে দেব। পুলিশ অফিসারের এই চাটুকারিতা এবং অজুহাত রুদ্রের কান পর্যন্ত পৌঁছালো ঠিকই, কিন্তু তার ভেতরের রাগ বিন্দুমাত্র কমল না। সে ওসি টেবিলের উপরে এক চাপড় মেরে শক্ত গলায় আদেশ দেওয়ার সুরে বলল, অজুহাত বন্ধ কর। এখন কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ওই মেয়েটার বাবাকে ফোন দাও। ওরা কি এক্ষুনি থানা আসতে বলো এবং পরিষ্কার জানিয়ে দাও যে ওনার মেয়ে একদম সুস্থ আর সহি সালামতে আছে। উনি যেন এসে ওনার কলিজার টুকরোকে নিয়ে যান। আর মনে রেখো, যতক্ষণ ওর বাবা এসে ওকে নিজের কোলে তুলে নিচ্ছেন ততক্ষণ আমি থানাতে দাঁড়িয়ে থাকবো। রুদ্রর মুখের কথা শেষ হতে না হতেই থানায় যেন তোলপাড় শুরু হয়ে গেল। ওসির নির্দেশে পুলিশ কনস্টেবলরা দ্রুত মিঠির বাবার নাম্বারে যোগাযোগ করল। নিজের একমাত্র আদরের মেয়ে খুঁজে পাওয়া গেছে এবং সে থানায় আছে এই খবর পাওয়া মাত্রই মেয়েটির বাবা যেন খুশিতে আর আতঙ্কের পাগল হয়ে গেলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে উম্মাদের মতো ছুটে এলেন থানায়। থানার ভেতরে পা রাখা মাত্রই নিজের হারিয়ে যাওয়া সন্তানকে অক্ষত অবস্থায় দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। নেটিও বাবাকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে ওনার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। বাবার মুখে মুখ লুকিয়ে রুদ্রর দিকে নিজের ছোট্ট আঙ্গুলটা তাক করে মিঠি আধো আধো গলায় বলল, জানো বাবা, এই বড় ভাইয়াটা অনেক ভালো। ওই পচা লোকগুলোর হাত থেকে এই ভাইয়াটাই আমাকে বাঁচিয়েছে। আর দেখো বাবা, ভাইয়া নিজের গা থেকে খুলে আমাকে এই সুন্দর জামাটাও পরিয়ে দিয়েছে। মেয়ের মুখে এই লোমহর্ষক ও জীবন বাঁচানোর গল্প শুনে বাবার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিনি পরম কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় রুদ্রর পায়ের কাছে বসে ওনার দুটি পা চেপে ধরে গেলেন। কিন্তু রুদ্র সাথে সাথে 2 কদম পিছিয়ে গেলেন এবং মেয়েটির বাবাকে টেনে তুলে জড়িয়ে ধরে অত্যন্ত আপন ও মায়াবী গলায় বলল, কি করছেন আপনি? ও যদি আমার নিজের ছোট বোন হয় তবে সম্পর্কিত আপনি আমার বাবার মতোই একজন। তাই দয়া করে নিজের সন্তানের পা ধরে আমাকে আর ছোট করবেন না। আর একটা কথা, একদম কোনো চিন্তা করবেন না। ওই জানোয়ারগুলো আমার বোনের শরীরে কোনো নোংরা দাগ বসাতে পারেনি। তার আগে আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর যারা ওর সাথে এমনটা করার চেষ্টা করেছিল, এই নরপশুদের লাশ এখন ওই পরিত্যক্ত বাড়িতে পড়ে আছে। আমি পুলিশকে অলরেডি করার নির্দেশ দিয়েছে। ওরা গিয়ে লাশগুলো ওখানে পুড়িয়ে ছাই করে দেবে। এই কথা কটি বলে রুদ্র আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের কর্তব্যর দায় চুকিয়ে সে থানার বাইরে বেরিয়ে এলো এবং নিজের বাইকটি স্টার্ট দিয়ে আবার সেই অন্ধকার রাতের বুক চিরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। থানা থেকে বের হয়ে রুদ্র যখন অবশেষে নিজের বাড়ির বিশাল প্রধান ফটক খুলে ভিতরে প্রবেশ করল, তখন রাত আরও গভীর হয়েছে। মদের তীব্র ঘোর আর শরীরের ক্লান্তি মিলিয়ে সে তখন প্রায় অবশ। তার উপরে গা থেকে নিজের পাঞ্জাবিটা সেই ছোট্ট মেয়েটিকে দিয়ে আসায় সে এক প্রকার খালি গায়ে টলতে টলতে ড্রয়িং রুমে এসে পা রাখল। কিন্তু ঘরের ভিতরে ঢুকেই সে দেখল পুরো লিভিং রুমের আলো জ্বালানো এবং সেখানে সোফায় অত্যন্ত গম্ভীর ও রাগী মুখে বসে আছে তার বাবা মিনিস্টার কায়সার চৌধুরী।
বাড়ির নতুন বউকে ঘরে রেখে বিয়ের রাতেই বরের এমন নিখোঁজ হয়ে যাওয়া এবং মাঝরাতে খালি গায়ে উস্কো খুস্কো চুলে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরাটা কায়সার সাহেব কোনোভাবেই মেনে নিতে পারলেন না। রুদ্রের এই অবস্থা দেখে তার ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ আর রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তিনি সোফা থেকে এক ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালেন। রুদ্রর গা থেকে আসা মদের কটু গন্ধ আর তার এই বেশভূষা দেখে কায়সার সাহেব ধরে নিলেন যে তার ছেলে নিশ্চয়ই কোনো খারাপ জায়গায় নিজের রাত কাটিয়ে এসেছে। তিনি তীব্র ঘৃণায় আর ক্ষোভে কাঁপতে কাঁপতে রুদ্রর দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন, তাজ, তবে নিজের চরিত্র আর লম্পটামির সবটুকু ঢেলে দিয়ে বাড়ি ফিরলে তোর কি একটু লজ্জা করলো না রে রৌদ্র? ঘরে অত সুন্দর নিষ্পাপ একটা মেয়েকে নতুন বউ করে এনে একা ফেলে রেখে তুই বিয়ের রাতে বাইরে গিয়ে অন্য কোনো মেয়ের সাথে এমন নোংরামি করে বেড়াতে পারলে তোর কি ন্যূনতম কোনো বিবেক বা পারিবারিক শিক্ষার অবশিষ্ট নেই? বাবার মুখে এমন মারাত্মক ও অপমানজনক এক মিথ্যে অপবাদ শুনে রুদ্রের ঠোঁটের কোণে এক তিতা ও তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল বাড়ির সবাই তাকে কতটা ভুল ভাবছে এবং তার এই খালি গায়ের রূপ দেখে তাকে কতটা সস্তা আর চারিত্রহীন বলে মনে করছে। রুদ্র অবশ্য রাগ করল না, বরং এক অদ্ভুত শান্ত অথচ গম্ভীর গলায় বাবার ভুল ধারণা ভাঙার জন্য পুরো সত্যটা একে একে খুলে বলতে শুরু করলো। সে অত্যন্ত সহজ ভাষায় শান্তভাবে জানালো যে রাস্তা দিয়ে আসার সময় কিভাবে একটা 6-7 বছরের অবুঝ শিশুকে 3 জন পিশাচ নিজেদের লালসার শিকার বানাতে চেয়েছিল, কিভাবে সে একাই সেই জানোয়ারদের খতম করে মেয়েটার ইজ্জত বাঁচিয়েছে এবং নিজের গায়ের পাঞ্জাবি খুলে মেয়েটার গা ঢেকে তাকে নিজের দায়িত্বে থানায় দিয়ে ওর বাবার বুকে ফিরিয়ে দিয়ে এসেছে। রুদ্রের মুখ থেকে এই লোমহর্ষক আর সত্য ঘটনাটি শোনার পর পুরো ঘরের পরিবেশ এক সেকেন্ডে স্তব্ধ হয়ে গেল। কায়সার সাহেবের মুখে সমস্ত রাগ যেন মুহূর্তের মধ্যেই উধাও হয়ে এক তীব্র অপরাধ বোধ আর লজ্জার রূপ নিল। তিনি নিজের ভুল বুঝতে পেরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু রুদ্র আর কারোর কোনো প্রশংসা বা সান্ত্বনা শোনার জন্য সেখানে এক মুহূর্ত অপেক্ষা করল না। সে এক বুক ক্লান্তি আর উদাসীনতা নিয়ে বাবার পাশ কাটিয়ে ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল এবং শান্তভাবে নিজের ওপরের ঘরের উদ্দেশ্যে চলে গেল। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় রুদ্রর প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে আসছে। শরীরের সমস্ত ক্লান্তি আর মদের অবশিষ্ট ঘোর মিলে তার চোখের পাতা দুটো বুঝে আসতে চাইল। সে যখন নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো তখন তার মনে পড়ল ভেতরে একটা অচেনা মেয়ে রয়েছে, যাকে সে কোনোভাবেই নিজের জীবনের অংশ হিসেবে মেনে নিতে পারছে না। রুদ্র হাত বাড়িয়ে দরজার নখটা ঘোরাতেই দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ। তার অবাধ্য মনে আবারও বিরক্তির এক মৃদু ঢেউ খেলে গেল। সে দরজার 2-3টে কড়া নাড়তেই ভেতরের লক খোলার শব্দ হলো। দরজাটা একটুখানি খুলতেই রুদ্রর চোখের সামনে ভেসে উঠল এক শান্ত ও স্নিগ্ধ রূপ। রোদ এতক্ষণে শাশুড়ির দেওয়া সেই সাধারণ সুতির শাড়িটা পরে নিয়েছে। ভারী গহনা আর লেহেঙ্গা খুলে ফেলার পর তাকে দেখতে একদম সাধারণ অথচ এক অদ্ভুত মায়াবী লাগছে। তবে রুদ্রর খালি গা, এলোমেলো চুল আর চোখে মুখে রক্তাক্ত ও উগ্র ভাব দেখে রোদ চট করে এক কদম পিছিয়ে গেল। তার বুকের ভেতরটা ভয়ে দুরু দুরু করে কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারছিল না এই মাঝরাতে লোকটার ঠিক কী হয়েছে। রুদ্র অবশ্য রোদের এই ভয় পাওয়াটাকে বিন্দুমাত্র পাত্তা দিল না। সে ঘরের ভেতরে প্রবেশ করেই নিজের স্বভাবসুলভ গম্ভীর ও তাচ্ছিল্যের ভঙ্গিতে সোজা গিয়ে সেই বিশাল গোল বিছানার একপাশে ধপ করে বসে পড়ল। ঘর ভর্তি দামি ওয়াইনের বোতল আর পিস্তল তৈরির কারখানার দিকে রোদের চোখ আগেই গিয়েছিল, আর এখন এই ঘরের মালিকের এমন হিংস্র রূপ দেখে সে ঘরের এক কোণে দেয়াল ঘেঁষে একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র বিছানায় শুয়ে পড়ার আগে একবার আর চোখে রোদের দিকে তাকালো। রোদের চোখে তখন টলমল করছে জল, আর মুখটা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে। রুদ্রর মনে তখন রাহাতের সাথে বাড়ি বসে বলা সেই নির্মম প্রতিজ্ঞাগুলোর কথা মনে পড়ে গেল। সে এই মেয়েটাকে অত্যাচার করবে, তাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। কিন্তু আজ রাতের এই নিষ্পাপ বাচ্চা মেয়েটার ঘটনাটি যেন রুদ্রর ভেতরের হিংস্র মানুষটাকে এই মুহূর্তের জন্য কিছুটা হলেও শান্ত করে দিয়েছিল।
সে এক মুহূর্ত রোদের দিকে তাকিয়ে থেকে এক শীতল ও ধারালো গলায় বলে উঠল, ওখানে ওভাবে চোরের মতো দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এই খাতটা অনেক বড়, আর আমি মাঝরাতে কোনো মেয়ে মানুষের গায়ে হাত তোলার মতো সস্তা পুরুষ নই। নিজের সীমানার মধ্যে চুপচাপ এসে শুয়ে পড়ো। আর হ্যাঁ, মনে রেখে বিয়েটা স্রেফ একটা চুক্তি, তাই আমার কাছে কোনোদিন স্ত্রীর মর্যাদা আশা করতে এসো না। কথাগুলো বলেই রুদ্র আর কোনো উত্তরের অপেক্ষা না করে রোদের দিকে পেছন ফিরে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই তার গভীর ও ভারী নিঃশ্বাসের শব্দে ঘরটা ভরে গেল। সে ঘুমে তলিয়ে গেল। ওদিকে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা রোদের চোখ থেকে এতক্ষণে দুফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। এই অচেনা শহর, এই মাফিয়ার মতো ভয়ঙ্কর ঘর, আর তার চেয়েও রহস্যময় এক স্বামী, সব মিলিয়ে নিজের ভবিষ্যৎ চিন্তা করে রোদের পুরো শরীরটা কেঁপে উঠল। সে অত্যন্ত সাবধানে, যেন কোনো শব্দ না হয় সেইভাবেই খাটের একদম শেষ প্রান্তে এসে দেয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ল। এক বিছানায় এত কাছাকাছি থেকেও তাদের দুজনের মাঝে তখন তৈরি হয়ে রইল এক বিশাল দুর্ভেদ্য দেয়াল। রাতের সব অন্ধকার আর রহস্যময়তাকে দূরে ঠেলে দিয়ে অবশেষে এক নতুন সকালের আগমন ঘটল। ঘরের বিশাল জানালার ভারী পর্দা ভেদ করে সকালের এক চিলতে সুন্দর ও নরম আলো এসে প্রবেশ করছে পুরো ঘরময়। ঘরের দুটো শক্তিশালী এসির কনকনে ঠান্ডা বাতাসে পুরো রুমটা তখন যেন বরফ হয়ে আছে। বিছানার এক কোণে ঠান্ডায় একদম গুটিসুটি মেরে কোনো মতে শুয়ে আছে রোদ। এত ঠান্ডায় থাকার কোনো অভ্যেস তার নেই, তাই সে নিজের সাধারণ সুতির শাড়িটা দিয়ে শরীরটাকে যতটুকু আড়াল করা সম্ভব ততটুকু ঠেলে রেখে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। আর তার ঠিক পাশেই এক বিশাল আরামদায়ক কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন রয়েছে রুদ্র। তার ভোর রাতেই রুদ্রর ঘুমটা একটু পাতলা হয়ে এলো। কাল রাতে সেই ভয়ঙ্কর ঘটনা, মদ্যপান আর ক্লান্তির ঘোর যেন এখনও তার চোখে মুখে এক অদ্ভুত অলসতা তৈরি করে রেখেছে। সে কিছুটা বিরক্ত হয়ে চোখ মেলল এবং আর চোখে নিজের পাশে তাকালো। সেখানে শুয়ে থাকা রমণীটিকে দেখা মাত্রই তার মনে পড়ে গেল এই মেয়েটি আর কেউ নয়, তার নিজের বিয়ে করা বউ। নিজের এই নতুন জীবনের সত্যটা মনে পড়তেই রুদ্র চরম বিরক্তিতে মুখটা কুঁচকে ফেলল এবং রোদের দিকের থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে ঘুরে আবারও চোখ বুজল। তবে মনের ভেতরের অস্থিরতার কারণে ঘুম আর কিছুতেই তার চোখে ফিরে এলো না। অবশেষে এক প্রকার তীব্র বিরক্তি নিয়েই সে বিছানার উপরে ধরফর করে উঠে বসল। কাল রাতে বাড়ি ফিরে সে এতটাই ক্লান্ত আর নেশাগ্রস্ত ছিল যে ফ্রেশ হওয়ার সুযোগ পায়নি। তাই সে আর এক মুহূর্ত বিছানায় না কাটিয়ে চুপচাপ খাট থেকে নেমে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। রুদ্র খাট থেকে নেমে যেতেই রোদ আলতো করে নিজের চোখ দুটো মেলল। বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই সে টের পেল তার সারা শরীরে যেন এক অসহ্য যন্ত্রণা হচ্ছে। আসলে এত বড় আর অতিরিক্ত নরম বিছানায় ঘুমানোর কোনো অভ্যেস রোদের আগে কখনো ছিল না, আর সেই কারণেই পুরো শরীরটা ব্যথায় ম্যাচ ম্যাচ করছে। কষ্ট করে বিছানার উপরে উঠে বসে সে চারপাশটা ভালো করে দেখল এবং পাশের মানুষটাকে না পেয়ে মনে মনে এক বিরাট শান্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। অন্তত এই সুন্দর সকালের শুরুতেই তাকে ওই জানোয়ারটার রাগে মুখ দেখতে হয়নি। এটাই তার কাছে অনেক বড় স্বস্তি। ঠিক তখনই ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার মৃদু আওয়াজ তার কানে এলো। রোদ খুব ভালো করেই বুঝতে পারল যে ওই ভয়ঙ্কর মানুষটি এখন ভিতরেই আছে। সে আর এক মুহূর্ত এই ঘরে থাকা নিরাপদ বলে মনে করল না। দ্রুত বিছানার কম্বলটা সুন্দর করে গুছিয়ে নিজের শাড়িটা টেনে টুনে ঠিক করে নিল। এরপর খুব সাবধানে পা টিপে টিপে ঘর থেকে বের হয়ে নিচে নেমে এলো। নিচের তলায় সে সোজা ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল এবং সেখানকার বেসিনে গিয়ে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিজেকে একটু সতেজ করে নিল। ডাইনিংয়ের বেসিনে হাত মুখ ধুয়ে রোদ যখন মাত্র সোজা হয়ে দাঁড়ালো, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো এই বাড়ির তরুণী গৃহকর্মী রোজ। রোজ এই চৌধুরী পরিবারের অত্যন্ত পুরানো এবং বিশ্বস্ত একজন মানুষ। মেয়েটির বয়স বড় জোর 20 অথবা 21 বছর হবে, কিন্তু তার দিকে তাকালে যে কেউ এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য। গায়ের রং দুধে আলতা, টানা টানা দুটো চোখ আর নিখুঁত গড়নের মুখশ্রী।
তাকে দেখলে একদম কোনো এক স্বর্গের পরিপূর্ণ অপ্সরার মতোই লাগছিল। এত সুন্দর একটা মেয়ে কেন এই বিশাল বাড়ির রান্নাবান্না আর ঘর গোছানোর মতো সাধারণ কাজ করছে তা ভেবে রোদ মনে মনে বেশ অবাকই হলো। রোদ যখন কৌতূহল নিয়ে মেয়েটির দিকে 2 কদম এগিয়ে গেল তখন রোজ বেশ বিনয়ের সাথে মাথা নিচু করে অত্যন্ত মৃদু গলায় বলে উঠল, ম্যাম, আপনি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লেন, আপনার কি কোনো কিছু প্রয়োজন? রোদের অবশ্য রোজের এই আনুষ্ঠানিক কথার কোনো উত্তর বা পাত্তা দিল না। সে মেয়েটির রূপের দিকে চেয়ে থেকে হুট করেই এক অদ্ভুত প্রশ্ন করে বসলো। তোমার আসল বয়সটা কত বলো তো? হঠাৎ এমন ব্যক্তিগত প্রশ্ন শুনে রোজ বেশ ভড়কে গেল। সে আমতা আমতা করে বলল, ম্যাম, মানে? কিন্তু রোদ তাকে থামিয়ে দিয়ে কিছুটা জোর গলায় বলল। আমি তোমাকে বলতে বলেছি, লুকানোর কিছুই নেই। রোজ যখন বেশ জড়তা নিয়ে নিচু স্বরে উত্তর দিল, আমার বয়স 21 বছর ম্যাম, কিন্তু আপনি হঠাৎ... রোজের কথা শেষ হওয়ার আগেই রোদ মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আমার বয়স এইমাত্র 16 বছর। আমি তোমার চেয়ে পুরো 5 বছরের ছোট। তাহলে তুমিই বলো, তুমি কেন আমাকে এইভাবে ম্যাম বলে রাখবে? আমার এই বড় বড় সম্বোধন শুনতে না একদমই ভালো লাগে না। আজ থেকে তুমি আমাকে তুমি করে রাখবে, আর আমিও তোমাকে তুমি বলেই রাখবো। বলো, রাজি তো? রোদের এমন আকস্মিক ও চঞ্চল প্রস্তাব শুনে রোজ বেশ চিন্তিত হয়ে পড়ল। এই বাড়ির কড়া নিয়মের কথা ভেবে সে ভয়ে ভয়ে বলল, ম্যাম, এটা কিভাবে সম্ভব? রোজ যখন রোজের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভীষণ আকুতি করে বলল, প্লিজ এভাবে ম্যাম বলো না। এই মস্ত বড় অচেনা বাড়িতে আমার নিজের বলতে কিছুই নেই, কেউ নেই। কথা বলার মতো একটা ভালো বন্ধু আমার খুব দরকার। তুমি কি আমার সেই বন্ধু হবে না? রোদের চোখে সেই সরলতা আর একাকিত্ব দেখে রোজের মনটা গলে গেল। সে মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তবে আপনার এই নিয়মের সাথে মানিয়ে নিতে আমার একটু সময় লাগবে। আপনি এখন ডাইনিং টেবিলে বসুন, সকালের নাস্তায় কী খাবেন বলুন, আমি এখনই সব তৈরি করে দিচ্ছি। রোজের কথা শুনে রোদের মাথায় এক নতুন বুদ্ধি খেলে গেল। সে বেশ উৎসাহ নিয়ে বলল, আজকে তোমাকে কোনো কাজ করতে হবে না। আজ তুমি একদম ছুটি কাটাবে আর আরাম করবে। সকালের নাস্তাটা আজ আমি নিজের হাতে রান্না করব। তুমি শুধু আমাকে রান্নাঘরে কোন জায়গায় কি জিনিসপত্র আছে সেগুলো একটু দেখিয়ে দেবে। একদম না করবে না কিন্তু, প্লিজ। কথাটা শেষ করে রোদ নিজের চোখের পাতাগুলো বারবার পিটপিট করে রোজকে ইমপ্রেস করার একটা মিষ্টি চেষ্টা করতে লাগলো। তার এই কিউট বাচ্চার মতো আবদার দেখে রোজ আর নিজেকে শক্ত রাখতে পারল না। তবে পরক্ষণে তার মনে এই বাড়ির বড় সাহেবের রাগী চেহারার কথা মনে পড়ে গেল। সে বেশ ভয় পেয়ে বলল, এসব বিষয় যদি কোনোভাবে বড় স্যার বা ছোট স্যার জানতে পারেন তবে আমার চাকরিটাই থাকবে না। স্যার রেগে গেলে আমার যে কী অবস্থা হবে। রোদ তখন হাত নেড়ে রোজের সেই ভয়কে এক তুড়িতে উড়িয়ে দিয়ে হেসে বলল, আরে রাখো তো তোমার সেলফ, কিছু করবে না উনি। বাদ দাও তো ওই গোমরামুখ খিটখিটে মানুষের কথাটা। তুমি জাস্ট কোনো চিন্তা করো না, আমার সাথে এসো। আমার হাতের রান্না খাওয়ার আর আমার সাথে গল্প করো, চিল করো, ওকে? রোদের এই অদম্য জেদ আর ভালোবাসার কাছে শেষ পর্যন্ত রোজকে বাধ্য হয়ে মাথা নোয়াতেই হলো। সে আর না করতে পারল না। দুজনে মিলে একসাথে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রোজ যখন রান্নার জন্য পেঁয়াজ মরিচ কাটতে শুরু করলো, রোজ তখন তাকে নানানভাবে সাহায্য করতে লাগলো। আর এই কাজের ফাঁকে ফাঁকেই তাদের দুজনের মধ্যে শুরু হয়ে গেল হরেক রকমের গল্প আর জল্পনা। কিছুক্ষণের মধ্যেই দুই অসমবয়সী মেয়ের হাসির শব্দে পুরো রান্নাঘরটা এক প্রাণবন্ত রূপে মুখরিত হয়ে উঠল। রান্নাঘরের ভেতরে তখন এক উৎসাহ মুখর পরিবেশ। রোদ আর রোজ দুজনে মিলে বেশ আনন্দ করে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। চুলার ওপরে কড়াইয়ে ডিম ভাজার সুগন্ধ আর পরোটার মচমচে শব্দে পুরো রান্নাঘরটা মোমো করছে। রোদ চুলার সামনে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে আর রোজ একপাশে দাঁড়িয়ে তাকে রান্নার জিনিসপত্র এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজের জীবনে নানান ছোটোখাটো গল্প শোনাচ্ছে। রোদের মিষ্টি হাসির শব্দে এবারের চিরচেনা থমথমে পরিবেশটা যেন মুহূর্তের জন্য একদম বদলে গেছে। সে ভুলেই গিয়েছিল যে সে একটা অপরিচিত এবং মাফিয়ার মতো ভয়ঙ্কর এক বাড়িতে আছে। কিন্তু তাদের এই হাসি খুশি আড্ডা বেশি সময় স্থির হলো না। হঠাৎ করে রান্নাঘরের প্রবেশদ্বারে একটা ভারী ছায়া এসে পড়ল এবং চারপাশের বাতাস এক নিমিষেই যেন জমে বরফ হয়ে গেল।
রোদ খুন্তি হাতে নিয়ে দরজার দিকে তাকাতেই দেখলো সেখানে দাঁড়িয়ে আছে স্বয়ং রুদ্র। তার পরনে এখন একটি কালো রঙের শার্ট, যার ওপরে দুটি বোতাম খোলা আর চুলগুলো এখনো সামান্য ভেজা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সে সোজা নিচে নেমে এসেছে। রোদের চোখ দুটো তখন তীব্র বিস্ময় আর একরাশ বিরক্তি নিয়ে রোদের দিকে তাকিয়ে আছে। নিজের বাড়ির নতুন বউকে এভাবে রান্নাঘরে খুন্তি হাতে বাবুর্চির মতো কাজ করতে দেখে তার চোয়াল আবারও শক্ত হয়ে উঠল। রুদ্রকে এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে রোজের মুখের সমস্ত হাসি এক সেকেন্ডেই উধাও হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতেই চট করে রোদকে ছেড়ে বেশ কয়েক কদম পিছিয়ে গেল এবং মাথা নিচু করে অপরাধের মতো দাঁড়িয়ে রইল। পুরো রান্নাঘর তখন এক পিনপতন নীরবতা। রুদ্র লম্বা লম্বা পা ফেলে রান্নাঘরের ভেতরে প্রবেশ করলো। তার প্রতিটি পদক্ষেপ যেন রোদের বুকের ভেতরে তালের মতো বাজছে। সে সরাসরি রোদের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। রুদ্র শরীর থেকে আসা দামি পারফিউম আর পুরুষালী তীব্র তেজ রোদকে কিছুটা দুর্বল করে দিলেও সে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করলো। রান্নাঘরের থমথমে পরিবেশটাকে আরও এক ডিগ্রি বিষাক্ত করে তুলল রুদ্রের পরবর্তী কথাগুলো। সে নিজের এক হাত শার্টের পকেটে পরে রেখে অন্য হাতের তর্জনী দিয়ে রোদের হাতের খুন্তিটার দিকে ইশারা করলো। তার কণ্ঠস্বরে কোনো আবেগ ছিল না, কেবল এক অদ্ভুত শীতল আর ধারালো অবজ্ঞা মিশিয়ে সে রোদের দিকে তাকিয়ে বলল, যদি আগে জানতাম যে তোমার রান্না বান্না আর কাজ করার এতই শখ, তবে এই বাড়িতে তোমাকে একটা সাধারণ সার্ভেন্ট হিসেবেই নিয়ে আসতাম। আর হ্যাঁ, এর চেয়েও যদি বড় কোনো সম্মানী পদ তুমি চাইতে, তবে তোমাকে সরাসরি আমার পার্সোনাল মেইড বানিয়ে দিতাম। তাহলে অন্তত আমার কাছাকাছি থাকার সুযোগ পেতে, আমার স্পর্শও পেতে, আর সাথে ঘরের সব কাজও করতে পারতে। পাশেই দাঁড়িয়ে থাকা তরুণী রোজ নিজের কানের এই কথাগুলো শুনে একদম স্তব্ধ হয়ে গেল। চৌধুরী বাড়ির ছোট সাহেব যে নতুন ম্যামকে এভাবে সবার সামনে এত সস্তা কথা বলতে পারেন তা সে কল্পনাও করতে পারেনি। ঘরের আরেকজন কর্মীর সামনে এমন জঘন্য এবং সস্তা অপমান রোদ কিছুতেই সহ্য করতে পারল না। তার ডাকুর ডাকুর চোখ দুটো মুহূর্তের মধ্যে অপমানে আর তীব্র ক্ষোভে ছলছল করে উঠল। চোখের কোণে নোনা জল জমা হলেও সে নিজেকে এক চুলো দুর্বল হতে দিল না। নিজের ভেতরের সমস্ত আত্মমর্যাদা এক করে গলার স্বর যতটা সম্ভব উঁচিয়ে নিয়ে সে রুদ্রের মুখের উপরে সপাটের জবাব দিয়ে বলল, অসভ্য বেয়াদব একটা লোক আপনি। আমার মতো একজন পবিত্র মেয়ের স্বামী হওয়ার ন্যূনতম যোগ্যতা তো আপনার মতো অহংকারী পুরুষের নেই। আপনি আবার আমাকে মেইড বানানোর স্বপ্ন দেখছেন? একটা কথা খুব ভালো করে কান খুলে শুনে রাখুন মিস্টার রুদ্র, আমার যে আসল দাম আর মূল্য তা আপনার এই অহংকারের টাকা আর আভিজাত্যের চেয়ে বহু গুণে বেশি। রোজ এবারও রোদের এমন পাল্টা জবাব শুনে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এবারেতে রুদ্র কায়সারের মুখের উপরে এভাবে কেউ কোনোদিন কথা বলেনি, আর আজ এই 16 বছরের মেয়েটি তাকে রীতিমতো তোলাধনা করছে। রোদের মুখে এমন কঠিন জবাব শুনে রুদ্রর ভেতরের রাগ যেন তপ্ত আগুনের মতো দপদপ করে জ্বলতে শুরু করলো। সে খেপা বাঘের মতো গর্জে উঠে রোদের দিকে তেড়ে এসে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বাস্টার্ড। তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? আমার সামনে অত গার্ডস বা সাহস দেখাতে এসো না রোদ। এর পরিণাম কিন্তু তোমার জন্য বিন্দুমাত্র ভালো হবে না। রুদ্রের এই ভয়ঙ্কর হুমকি রোদের ভেতরের জেদকে যেন আরও বাড়িয়ে দিল। সে এক বিন্দু পিছু না হটে বুক ফুলিয়ে দাঁড়িয়ে সমান তালে জবাব দিল, আমি খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি। আমি মিনিস্টারের ছেলে মিস্টার রুদ্র কায়সার চৌধুরীর সাথে কথা বলছি, আর আমি হলাম তার আইনত বিবাহিত ওয়াইফ। সো স্বামী যদি এমন রাফ অ্যান্ড টাফ আর বদমেজাজি হয়, তবে তার বউকেও ঠিক সেরকম ড্যাশিং আর কড়া হতে হবে মিস্টার গুমরামুখ। নাহলে তো লাইফের এই ম্যাচটা একদমই জমবে না, কি বলেন? রোদের মুখের শেষ কথা শুনে রুদ্র যেন হঠাৎই মাঝ রাস্তায় ব্রেক কষা গাড়ির মতো থমকে দাঁড়ালো। বউকে সেরকম হতে হবে, না হলে ম্যাচ জমবে না। এই অদ্ভুত আর চঞ্চল কথাগুলো তার কানের পর্দায় বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। সে যেন কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল। আর ওইদিকে এক কোণে দাঁড়িয়ে রোজ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে মুখ চেপে মিটমিটিয়ে হাসতে লাগলো। শুধু রোজই নয়, রান্নাঘরের ঠিক বাইরের সিঁড়িতে দাঁড়িয়ে এতক্ষণ ধরে স্বামী স্ত্রীর এই তুমুল ঝগড়া আর বাদানুবাদ শুনছিলেন মিস্টার কায়সার চৌধুরী আর তার স্ত্রী মিসেস কায়সার।
ছেলের এমন দম্ভকে তছনছ করে দেওয়া নতুন বউ রোদকে নিয়ে তাদের মনে এক গভীর গর্ব আর আনন্দের সৃষ্টি হলো। তারা মনে মনেই ভাবলেন এই মেয়েটিই পারবে রোদের অহংকার ভাঙতে। এদিকে রুদ্র যখন রোদের কথায় থমকে গিয়ে পাশে রোজের মুখের মিটমিটি হাসিটা খেয়াল করলো, তার রাগ তখন এক ধাক্কায় মাথায় চড়ে গেল। সে রোজের দিকে চোখ রাঙিয়ে চিৎকার করে বলে উঠল, রোজ, ইউ স্লট! তোর এত বড় সাহস যে তুই আমার দিকে তাকিয়ে হাসছিস? তুই আর তোর এই নতুন মালকিন দুজনকে আজ আমি... রুদ্রের হুমকি শেষ হওয়ার আগেই রোদ আবারও মাঝপথে কথা কেড়ে নিয়ে বুক চিতিয়ে বলল, কি করবেন শুনি? আমাদের মারবেন নাকি কেটে টুকরো টুকরো করবেন? কোনটা? এই জোর খাটানো আর ক্ষমতা দেখানো ছাড়া জীবনে আর অন্য কিছু করতে পারেন আপনি? রুদ্র এবার আর নিজের রাগ সামলাতে পারল না। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে রোদের মুখটা চেপে ধরল। তার শক্ত আঙুলগুলো রোদের নরম চোয়ালে বসে গেল। সে দাঁতে দাঁত চেপে রোদের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে এক চরম ভয়ঙ্কর গলায় বলল, তোকে আমি এমন শিক্ষা দেব যে সোজা কুত্তা দিয়ে তোকে... আর রোজ, তোর সাথে আমার হিসাবটা আমি পরের সুবিধা মতো বুঝে নেব। কথাটা বলেই রুদ্র এক ঝটকায় রোদের চোয়াল ছেড়ে দিল এবং তীব্র বিরক্তি ও অপমানে গটগটে পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাইরের দিকে পা বাড়াল। কিন্তু রোদ তো দমে যাওয়ার পাত্রী নয়। সে রুদ্র চলে যাওয়ার পিঠের দিকে তাকিয়ে পুরো ঘর কাঁপিয়ে চড়া গলায় চেঁচিয়ে বলল, যখন যা করার করবেন তখন দেখা যাবে। আর কুকুর দিয়ে খাওয়ানোর কথা বলছেন, কুকুর তো আপনি নিজেই, সো আপনিই তো কামড়াবেন। এটা আলাদা করে বলার আর কি আছে? তবে যাওয়ার আগে নাস্তাটা অন্তত খেয়ে যান, কষ্ট করে বানিয়েছি, না হলে খাবারটা নষ্ট হবে। রোদের এই চরম রসাক্ত আর সবাটে ডায়লগটা শেষ হওয়ার মাত্রই রান্নাঘরের বাইরে সিঁড়ি থেকে কায়সার চৌধুরী আর তার স্ত্রী উচ্চস্বরে হাসির শব্দে ভেসে এলো। এমনকি রোজও আর নিজের হাসি চেপে রাখতে না পেরে খিলখিল করে হেসে উঠল। পুরো বাড়ির মানুষের এমন হাসির রোল দেখে রুদ্র নিজের জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেল। সে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। তার মনে হলো এই বাড়িতে আজ থেকে তার একচ্ছন্ন রাজত্ব শেষ। সে আর উপরে যাওয়ার শক্তি পেল না। তীব্র ক্ষোভ আর অপমানে ড্রয়িং রুমের সোফাতে গিয়ে থপ করে বসে পড়ল। ছেলের এমন দমে যাওয়া আর বোকা বনে যাওয়া দেখে সিঁড়ি থেকে নেমে এলেন মিস্টার কায়সার চৌধুরী। ওনার মুখে তখন এক পরম তৃপ্তি আর বিজয়ের হাসি খেলা করছে। রুদ্রকে ওভাবে সোফায় ধপ করে বসে পড়তে দেখে তিনি আরও কিছুটা এগিয়ে এলেন এবং বেশ রসিকতা মেশানো গলায় ছেলেকে খোঁচা দিয়ে বললেন, কিরে রুদ্র বাবা, কেমন বুঝলে? দেখেছ, আমি কিন্তু এবার একদম ঠিক মানুষকে নিজের বাড়ির জন্য চয়েস করেছি। এখন দেখাও তোমার সে রাগ। ও তো তোমার সব অহংকার এক নিমিষে জল করে দিল। বাবার এমন উপহাস শুনে রুদ্র চরম বিরক্তিতে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। সে এক হাত দিয়ে নিজের কপাল আর আঙুলগুলো চেপে ধরে ভেতরের জ্বলন্ত রাগটাকে কোনো মতে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার অবাধ্য মস্তিষ্কে হঠাৎ করেই কাল রাতের সেই পরিত্যক্ত বাড়ির ভয়ঙ্কর ঘটনাটি ভেসে উঠল। কিভাবে সে সেই 3টি নর পশুকে এক নিমিষে খতম করে দিয়ে একটি নিষ্পাপ মেয়ের ইজ্জত বাঁচিয়েছিল। চোখ মেলে মাত্রই তার দৃষ্টি গেল ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা রোদ আর রোজের দিকে। রুদ্রর মনে এক মুহূর্তের জন্য এক তীব্র শঙ্কা খেলে গেল। এই নোংরা সমাজে যদি এদেরকেও কোনোদিন এমন কোনো বিপদের মুখোমুখি হতে হয়। নিজেরই আপন মানুষদের সুরক্ষার কথা ভেবে সে আর এক মুহূর্ত চুপ করে বসে থাকতে পারল না। সে এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়ালো এবং কোনো কথা না বলে গটগটে পায়ে বাড়ির পেছনের দিকে থাকা স্পেশাল ডগ রুমের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে যখন ফিরে এলো তখন পুরো ড্রয়িং রুমের বাতাস এক অদ্ভুত স্তব্ধতায় জমে বরফ হয়ে গেছে। রুদ্রর 2 হাতে শক্ত করে ধরা দুটো বিশাল আকৃতির তুর্কিশ কাঙ্গাল জাতের কুকুর। এই ভয়ঙ্কর শিকারী কুকুরগুলো রুদ্র নিজের তত্ত্বাবধানে পরম যত্নে পুষেছে। বাড়িতে এমন আরও অনেক কুকুর থাকলেও এই দুটো রুদ্রের সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত। কুকুর দুটোর গায়ের রং কুচকুচে কালো আর তাদের চাউনিও বিশাল শরীর দেখে যে কেউই আতকে শিউরে উঠবে। কুকুর দুটোকে এভাবে ড্রয়িং রুমে ঢুকতে দেখেই রোদের বুকের ভেতরটা ভয়ে একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। তার মনে হতে লাগলো এগুলো কি আদতেও কোনো কুকুর নাকি এক একটা জ্যান্ত হিংস্র বাঘ। তবে রুদ্রর মনে তখন কোনো হিংস্রতা ছিল না, বরং ছিল চারপাশের নোংরা পৃথিবী থেকে এই মেয়ে দুটোকে আগলে রাখার এক তীব্র আকুলতা।
সে কুকুর দুটোর গলায় মোটা লোহার শিকল দুটো বেশ যত্ন করে রোদ আর রোজের কাঁপা কাঁপা হাতের মুঠোয় গুঁজে দিল। রোদ প্রথমে এগুলোকে নিজের জন্য কোনো শাস্তি মনে করে ভয়ে গুটিয়ে যাচ্ছে, কিন্তু রোদ্রের চোখের দিকে তাকাতেই সে সেখানে কোনো রাগ দেখল না, বরং দেখল এক অদ্ভুত সুরক্ষার দেওয়াল। রুদ্র রোদের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু এক ভীষণ ভারী গলায় বলল, আজ থেকে এই দুটো ডগ তোমাদের পার্সোনাল প্রোটেকশন। এই সমাজে চারদিকে জঘন্য সব নরপশু ঘুরে বেড়াচ্ছে, যাদের চেনা বড় কঠিন। তাই তোমরা এই বাড়ির ভেতরে বা বাইরে যেখানে যাবে এদেরকে ঠিক এভাবেই নিজেদের সাথে রাখবে। জাস্ট মনে রেখো, বিশেষ করে আপনি মিসেস রুদ্র কায়সার চৌধুরী, আপনি যখন বাইরে নিজের স্কুলে যাবেন তখন এই কুকুরটাকে ঠিক এভাবেই সাথে করে নিয়ে যাবেন, বুঝছেন? কোনো মানুষ যেন তোমাদের দিকে কোনো চোর তাকানোর বা টাচ করার সাহস না পায়। আর রোজ, তুই তো এখানেই থাকিস, নিজের সুরক্ষার জন্য এটা সবসময় নিজের কাছেই রাখবে। রুদ্রর মুখ থেকে এমন অদ্ভুত, খামখেয়ালি অথচ পরম যত্নশীল সুরক্ষার কথা শুনে পুরো ড্রয়িং রুমে উপস্থিত সবাই এক নিমিষেই অবাকের চরম সীমায় পৌঁছে গেল। কায়সার চৌধুরী আর তার স্ত্রী, যারা এতক্ষণ ভাবছিলেন রুদ্র বোধহয় রেগে গিয়ে কোনো পাগলামি করছে, তাদের ভুল এক সেকেন্ডেই ভেঙে গেল। ছেলের ভেতরের এই পরম দায়িত্ববোধ আর মেয়েদের নিরাপত্তা নিয়ে এমন দুর্দশা চিন্তা দেখে কায়সার সাহেবের বুকটা গর্বে ভরে উঠল। তিনি বুঝতে পারলেন ওপরে ওপরে রুদ্র যতই রাফ অ্যান্ড টাফ হোক না কেন, তার ভেতরের মানুষটা আসলে কতটা খাঁটি আর কেয়ারিং। ওদিকে রোদ নিজের হাতের ভারী শিকলটার দিকে তাকালো। তার মনের ভেতরের ভয়টা কেটে গিয়ে সেখানে এক অদ্ভুত ভালো লাগা আর দোলাচল তৈরি হলো। যে মানুষটি একটু আগেই তাকে কাজের মেয়ে বা মেয়ের বানানোর হুমকি দিচ্ছিল, সেই মানুষটাই আবার তার সুরক্ষার জন্য নিজের সবচেয়ে প্রিয় দুটো শিকারী কুকুরকে তাদের পাহারাদার বানিয়ে দিল। বিকেলের চাঞ্চল্য পেরিয়ে চারিদিকে আকাশ জুড়ে তখন সন্ধ্যার আবছা আলো আস্তে আস্তে নিভে আসছে। চারপাশের প্রকৃতিতে যখন এক অদ্ভুত নীরবতা নামছে, তখন নতুন বউ রোদ তার ঘরের এক কোণে বসে মনোযোগ দিয়ে নিজের স্কুলের পড়া তৈরি করতে ব্যস্ত। টেবিলে ল্যাম্পের আলোয় সে অত্যন্ত গম্ভীর মুখে কেমিস্ট্রির একটা কঠিন বিক্রিয়া বোঝার চেষ্টা করছে। ঠিক যখন সে পড়ার গভীর ডুবে গেছে, তখনই হঠাৎ করে নিচতলা থেকে এক বিকট চিৎকারের আওয়াজ তার কান পর্যন্ত ভেসে এলো। ড্রয়িং রুম থেকে আসা সেই রাগী কণ্ঠস্বরের তীব্রতা শুনে রোদের হাত থেকে কলমটা ছিটকে পড়ল। সে আর এক মুহূর্ত নিজের ঘরে স্থির থাকতে পারল না। হন্তদন্ত হয়ে ছটপট করতে করতেই করিডোরে ছুটে গেল। নিচে নামতেই তার চোখের সামনে ভেসে উঠল এক অতি চেনা অথচ ভয়ঙ্কর দৃশ্য। লিভিং রুমে ঠিক মাঝখানে দাঁড়িয়ে মিনিস্টার কায়সার চৌধুরী তার ছেলে রুদ্রের উপরে প্রচণ্ড রেগে চেঁচামেচি করছেন, আর রুদ্র ঠিক আগের মতোই শান্ত নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার সবচেয়ে ভয়ের ব্যাপার হলো রুদ্র আজও নিজেকে কার যেন তাজা রক্তে রাঙিয়ে বাড়ি ফিরে এসেছে। তার সাদা শার্টের হাতা আর বুকে লেগে থাকা লাল রক্তের ছোপ, যা দেখে যে কেউই শিউরে উঠবে। ছেলের এই লাগামহীন অন্ধকার জীবন দেখে কায়সার সাহেব নিজের রাগ আর ধরে রাখতে পারলেন না। তিনি রুদ্রর একদম কাছাকাছি এসে তীব্র ক্ষোভে ফেটে পড়ে বললেন, তোমার বয়স কত হয়েছে রুদ্র? তুমি কি এখনো ছোট একটা অবুঝ বাবু আছো যে প্রতিদিনই বাইরে গিয়ে তোমাকে এভাবে মারামারি করে রক্ত মেখে বাড়ি ফিরতে হবে? তুমি কি ভুলে গেছো যে তুমি এখন একজন বিবাহিত পুরুষ, আর কয়েকদিন পর তোমার নিজের একটা বাচ্চা হবে, তোমার একটা সংসার আছে, আর তুমি এখনো বাচ্চাদের মতো রাস্তায় রাস্তায় গুন্ডামি করো? বাবার এই দীর্ঘ আর আবেগী কথাগুলো শুনতে শুনতে রুদ্রর মুখে এক চরম বিরক্তির ছাপ ফুটে উঠল। সে একটা দীর্ঘ ও ক্লান্ত শ্বাস ছেড়ে নিজের পকেট থেকে রুমাল বের করে হাতের রক্ত মুছতে মুছতে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, ও ড্যাড, কাম ডাউন। আর তোমায় কে বলেছে আমি মারামারি করে এসেছি? কায়সার সাহেব ছেলের এই অবাধ্যতা আর নির্বিকার ভাব দেখে আরও বেশি চটে গেলেন। তিনি রুদ্রের রক্তাক্ত শার্টের দিকে ইশারা করে চড়া গলায় বললেন, তোমার এই অবস্থা তো সেটাই বলছে। বাবার এই নিশ্চিত ধারণা শুনে রুদ্রের ঠোঁটের কোণে এক অদ্ভুত পিশাচি ও তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার ঠোঁটের এক কোণ কেটে সামান্য রক্ত বের হচ্ছিল। সে অত্যন্ত অবহেলায় নিজের জিহ্বা দিয়ে সেই রক্তটুকু টেনে নিয়ে চুষে ফেলল। এরপর বাবার চোখের দিকে সরাসরি
এক গা শিউরে ওঠা ঠান্ডা গলায় বলল, সরি ড্যাড, ইউ রিয়েলি রং। কজ আমি মারামারি নয়, বরং মার্ডার করে এসছি। তুমি তো খুব ভালো করে জানো যে জিনিসের ওপর একবার আমার নজর পড়ে সেটা আমি মাঝপথে ফেলে আসি না। হয় সেটাকে আমি নিজের করব, আর নয় ওপরে পাঠিয়ে দেব। আর হ্যাঁ, পুলিশ যদিও আসবে না, তবুও যদি কোনো কারণে আসে তবে আমাকে বলো, আই উইল ম্যানেজ দ্যাট। এখন আর কথা বাড়িও না প্লিজ, আই এম সো টায়ার্ড। রুদ্রর মুখ থেকে এত সহজে একটা খুনের কথা শোনার পর চৌধুরী বাড়ির ডাইনিং বা লিভিং রুমে উপস্থিত কোনো মানুষের মুখেই অবাক হওয়ার কোনো চিহ্ন দেখা গেল না। মিস্টার কায়সার চৌধুরী বা তার স্ত্রীর কাছে ছেলের এই অন্ধকার জগতের খুনাখুনি একদম পানি ভাতের মতো সহজ ও নিত্যদিনের ব্যাপার। কিন্তু এই রাজকীয় মাফিয়া মহলের নতুন বাসিন্দা রোদের অবস্থা সম্পূর্ণ অন্যরকম হয়ে উঠল। ওদিকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা রোদের পুরো শরীর তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে একজোড়া বড় বড় চোখ এক ভয়ঙ্কর মাফিয়া মানুষের দিকে চেয়ে রইল, যার কাছে একটা মানুষের জীবন কেড়ে নেওয়ার কোনো বড় বিষয়ই না। খুন শব্দটা শোনা মাত্রই ভয়ে আর আতঙ্কে তার ভেতরের পুরো হৃদয়টা যেন এক নিমিষে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে নিজের চোখের সামনে একজন জলজ্যান্ত খুনিকে দাঁড়িয়ে থাকতে দেখে আর নিজেকে সেখানে ধরে রাখতে পারল না। এই বিশাল বাড়িতে সে কোথায় গিয়ে লুকাবে, কার কাছে আশ্রয় পাবে, কিছুই বুঝতে না পেরে সে তাড়াহুড়ো করে নিজের ঘরেই ঢুকে পড়ল। পড়ার টেবিলে এসে সে বইয়ের পাতা খুলে খুব মনোযোগ দিয়ে পড়ার একটা মিথ্যে ভান করতে লাগলো। কিন্তু বইয়ের কঠিন কেমিস্ট্রির বিক্রিয়াগুলো তার চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল, আর কানের পর্দায় তখনও ননস্টপ বাজছিল রুদ্রের সেই ঠান্ডা আর পিশাচি কণ্ঠস্বর। আমি মারামারি নয়, বরং মার্ডার করে এসছি। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো রুদ্র। সে ঘরে ঢুকেই দেখতে পেল রোদ পড়ার টেবিলে ঝুঁকে বসে আছে, আর তার ঠিক পাশেই ফ্লোরে শান্ত হয়ে শুয়ে আছে রুদ্রর সেই কুচকুচে কালো পোষা ভয়ঙ্কর কুকুর, যার নাম সে রেখেছে কিলার। রুদ্র ঘরে ঢোকার পর থেকেই রোদ তাকে সম্পূর্ণ না দেখার একটা ব্যর্থ ভান করতে লাগলো। সে এমন একটা ভাব করলো যেন সে পড়াশোনায় প্রচণ্ড মগ্ন, কিন্তু তার ভেতরের পুরো শরীরটা তখন তীব্র আতঙ্কে থরথর করে কাঁপছিল। ভয়ের চোটে সে এত ঘন ঘন আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল যে তার সেই দ্রুত ওঠানামা করা বুক আর শরীরের বাজগুলো দূর থেকেও খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। রুদ্র ওয়াশরুমে যাওয়ার আগে খাটের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে রোদের সেই কাঁপতে থাকা শরীরের দিকে তাকিয়ে রইল। এরপর সে ধীর পায়ে নিঃশব্দেই রোদের পড়ার টেবিলের একদম কাছে এসে দাঁড়ালো। রুদ্র এত কাছে আসতেই তার শরীর থেকে মিক্সড হয়ে আসা দামি পারফিউম আর কাঁচা রক্তের তীব্র কটু গন্ধটা রোদের নাকে এসে ধাক্কা দিল। রক্তের এই গন্ধ পেয়ে রোদের যেন একদম মরমর অবস্থা। তীব্র ঘৃণায় আর ভয়ে তার গা গুলিয়ে বমি আসতে চাইল। ঠিক সেই মুহূর্তেই রুদ্র কোনো কথা না বলে হঠাৎ করেই রোদের উন্মুক্ত পিঠের ওপরে নিজের একটা হাত রাখল। ব্যাস, পিঠে রুদ্রের সেই শক্ত আর বরফ শীতল হাতের স্পর্শ লাগা মাত্রই রোদ যেন বিদ্যুতের গতিতে চেয়ার ছেড়ে ছিটকে দাঁড়িয়ে পড়ল। সে ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে খিচে বন্ধ করে দুই হাত সামনে বাড়িয়ে পাগলের মতো চিৎকার করে বলে উঠল, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। প্লিজ মারবেন না আমায়। আমার জীবনে অনেক অনেক স্বপ্ন আছে, আমি আরও অনেক পড়াশোনা করতে চাই, আমি দয়া করে বাঁচতে দিন। রোদের এমন বাচ্চার মতো আর্তনাদ শুনে রুদ্র নিজের কুচকুচে কালো ভ্রুগুলো দুটো কুচকে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। ওদিকে রোদ ভয়ে চোখ বন্ধ করে থাকলেও ঘরের নীরবতা সহ্য করতে না পেরে অত্যন্ত সাবধানে নিজের এক চোখ সামান্য ফাঁক করে দেখার চেষ্টা করলো রুদ্র এখন কোথায় আছে। চোখ মিলতেই সে দেখলো রুদ্র ঠিক তার গায়ের উপরে একদম সামনেই দাঁড়িয়ে আছে। রুদ্র সেই পিশাচি চাউনি দেখে রোদের মনে হলো স্বয়ং আজরাইল বুঝি আজ তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা নিয়ে এক নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। সেটা একবার টেনে বের করে নিচ্ছে, আবার পরক্ষণেই ফিরিয়ে দিচ্ছে। রোদকে ওভাবে কাঁপতে দেখে রুদ্রের ভেতরের জেদ যেন আরও বেড়ে গেল। সে আরও এক কদম এগিয়ে এসে রোদের একদম গায়ের সাথে মিশে দাঁড়ালো। এরপর কোনো কিছু ভাবার সুযোগ না দিয়েই রুদ্র নিজের এক শক্ত হাত রোদের সুঠাম কোমরে জড়িয়ে ধরে এক ছটকায় তাকে নিজের বুকের সাথে লেপ্টে টেনে নিল।
তাদের দুজনের মাঝে তখন আর বিন্দুমাত্র কোনো দূরত্ব অবশিষ্ট রইল না। তবে এই টেনে নেওয়ার মাঝে কোনো প্রেম বা ভালোবাসার মায়াবী টান ছিল না, বরং ছিল এক ভয়ঙ্কর রক্তপিপাসু দানবের তীব্র অগ্রসর। রোদ্রের লোহার মতো শক্ত আঙুলগুলো প্রচণ্ড চাপে রোদের কোমরের চামড়ায় যেন রক্ত জমাট বাঁধার মতো এক অসহ্য যন্ত্রণার সৃষ্টি হলো। রোদ ভয়ে আবারও নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। আতঙ্কে তার গলার আওয়াজ পুরোপুরি আটকে গেছে। সে এতটাই দিশেহারা হয়ে পড়েছে যে পারলে নিজের বুকের নিঃশ্বাসটুকুও চিরকালের জন্য বন্ধ করে রাখত। রুদ্র তখন রোদের সেই কাঁপতে থাকা কানের লতির কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে এক হাড় কাঁপানো ফিসফিসানি গলায় বলল, ইউ আর রিয়েলি আ ব্লিডিং হার্ট। তুই মুখে মুখে যতই আমার সাথে তর্কে জড়ো না কেন, এই মুহূর্তে কিন্তু তুমি এটাই প্রুভ করছো যে তুমি রুদ্র কাসিয়া চৌধুরীকে কতটা ভয় পাও। আর তুমি ভয় পাবেই, তোমাকে ভয় পেতে হবে। তবে হ্যাঁ, অনলি আমাকে, অন্য কাউকে নয়। যেহেতু তুমি অফিসিয়ালি রুদ্রর ওয়াইফ, সো বাইরের কোনো মানুষকে যদি তুমি ভয় পেয়েছ বা কারোর সামনে মাথা নিচু করেছ। কথাটা অর্ধেক রেখে রুদ্র হঠাৎই থামল। এরপর রোদের কোনো অনুমতির পরোয়া না করে সে নিজের তপ্ত জিহ্বা দিয়ে রোদের থরথর করে কাঁপতে থাকা ঠোঁট দুটো আস্বাদন করে নিল। রক্তের স্বাদের সাথে রোদের ঠোঁটে সেই কুমারী গন্ধ মেখে সে এক পিশাচি ও বাঁকা হাসি হেসে বাকি হুমকিটুকু দিয়ে বলল, বাইরের কাউকে ভয় পেলে তোমার এই ধরফর করতে থাকা হৃৎপিণ্ডটা আমি চিবিয়ে খাবো। মাইন্ডেড। রুদ্রের এই চরম জঘন্য আর ভয়ঙ্কর কাণ্ডের পর রোদের বুকের ভেতরে হৃদস্পন্দন যেন স্বাভাবিকের চেয়ে 10 গুণ বাড়িয়ে দিল। রুদ্র অবশ্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করল না। সে এক ঝটকায় রোদকে নিজের গায়ের উপর থেকে ছেড়ে দিয়ে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। রুদ্র চলে যেতেই রোদ এক প্রকার অবশ হয়ে যাওয়া হাত দিয়ে নিজের ঠোঁট দুটো স্পর্শ করল, যেখানে এখনও লেগে আছে ওই জল্লাদের লালা আর রক্তের এক কুটু স্বাদ। পর মুহূর্তেই তীব্র ঘৃণায়, লজ্জায় আর অপমানে রোদের পেটের ভেতর থেকে এক জোরালো বমি উতলে উঠল। সে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নিজের ওড়না দিয়ে ঠোঁটটা পাগলের মতো ডলতে ডলতে ফুপিয়ে কেঁদে উঠে বলল, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এই লোকটা আসলেই কোনো মানুষ নয়, একটা আস্ত জানোয়ার। থু। ঘড়ির কাঁটায় তখন রাতের 10টা। পুরো চৌধুরী মহলের এক নিঝুম নীরবতা নেমে এসেছে। ঘরের এক কোণে বসে রুদ্র নিজের ল্যাপটপে অত্যন্ত মনোযোগ দিয়ে কি একটা জটিল কাজ করছে। কিবোর্ডের উপরে তার হাতের আঙ্গুলগুলোর গতি যেন আলোর চেয়েও দ্বিগুণ বেগে এগিয়ে চলেছে। দূর থেকে দেখলে মনে হবে কোনো সাধারণ মানুষ নয়, বরং একটা নিখুঁত রোবট নিজের হাত চালাচ্ছে। ঠিক তখনই রোদ কাঁপা কাঁপা হাতে 1 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে বেডরুমে প্রবেশ করলো। বিকেলের সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে এখন রুদ্রর কাছাকাছি যেতে তার বুকের ভেতরটা ভয়ে দৌড় করে কাঁপছে। তবুও শাশুড়ি মায়ের করা অনুরোধ আর কথা রাখার জন্য সে নিজের হাতে এই কড়া ব্ল্যাক কফিটা বানিয়ে নিয়েছে। রোদ অত্যন্ত সাবধানে রুদ্রর টেবিলের উপরে কফির কাপটা নামিয়ে রাখলো এবং 1 সেকেন্ডও দেরি না করে যেই না উল্টো ঘুরে চলে যেতে যাবে, ঠিক তখনই কিবোর্ডের ওপর থেকে চোখ না সরিয়েই রুদ্র নিজের সেই গম্ভীর ও হাড় কাঁপানো গলায় বলে উঠল, কফিটা টেবিলে রাখার জন্য আনোনি, ওটা আমার হাতে দাও, ইডিয়েট। রুদ্রের এমন কড়া ধমক শুনে রোদ আর কোনো কথা বাড়ানোর সাহস পেল না। সে বাধ্য মেয়ের মতো কফির কাপটা তুলে নিয়ে রুদ্রের হাতের কাছে এগিয়ে দিল। রুদ্র কাপটা নিয়ে কফিতে একটা ছোট চুমুক দিল। কফির স্বাদটা হয়তো তার মনের মতো হয়েছিল, তাই সে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুটা নরম গলায় বলল, গুড জব। আজ থেকে প্রতিদিন রাতে এই কফি বানানোর দায়িত্ব তোমার। রুদ্রের মতো একটা পাথরের মানুষের মুখে নিজের রান্নার প্রশংসা শুনে রোদের মনের ভেতরে এক চিলতে খুশির দোলা দিয়ে গেল। তবে সে নিজের মুখে সেই ভাবটা বিন্দুমাত্র প্রকাশ করল না। সে নিজেকে সামলে নিয়ে খাট থেকে একটা বালিশ তুলে নিল এবং সোফায় গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে যাবে। ঠিক তখনই রুদ্রর পরবর্তী নির্দেশ ভেসে এলো, বিছানায় এসো। রোদ ভীষণ অবাক আর দ্বিধা নিয়ে আমতা আমতা করে বলল, মানে আমি সোফায়? কিন্তু রুদ্র তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে তীব্র চোখ রাঙিয়ে বলল, আমি কি তোমার কাছে জানতে চেয়েছি যে তুমি কোথায় ঘুমাবে? চুপচাপ বেশি বিছানায় ঘুমাবে। মনে রাখো, আমার কথার অবাধ্য হলে কিন্তু কড়া পানিশমেন্ট পাবে।
ভয়ে আর নিজের মুখ খুলল না। এই সাইকো টাইপ লোক থেকে দিয়ে কোনো ভরসা নেই। যদি সত্যিই খেপে গিয়ে কোনো ভয়ঙ্কর শাস্তি দিয়ে বসে, তখন তাকে বাঁচানোর মতো এই ঘরে তো কেউ থাকবে না। তাই সে নিজের গায়ের ওড়নাটা খুব ভালো করে শরীরে জড়িয়ে নিয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে বালিশে মাথা রাখল। রুমের এসিটা তখনও ফুল স্পিডে চলছে, তাই রোদ ঠান্ডায় কাঁপছে। রুদ্র ল্যাপটপ থেকে আর চোখে দেখল যে রোজ শাড়ির আঁচল দিয়ে নিজের ঠান্ডা কমানোর এক বৃথা চেষ্টা করছে। সে আর সহ্য করতে না পেরে নিজের ভারী কম্বলটা এক ঝটকায় রোদের দিকে ছুঁড়ে মারল এবং এক হুকুমের সুরেই বলল, এটা খুলে অর্ধেক আমার গায়ে দাও আর বাকি অর্ধেক নিজের গায়ে চড়াও, ফাস্ট। রোদ এবার আর নিজের বিস্ময় চেপে রাখতে পারল না। সে কম্বলটা হাত দিয়ে ধরে থত মতো খেয়ে বলল, আমরা দুজন একই কম্বলে? রোদের এই দ্বিধা দেখে রুদ্র ল্যাপটপটা বন্ধ করে বিছানায় এগিয়ে এলো। সে রোদের চোখের দিকে তাকিয়ে এক বাঁকা ও রহস্যময় হাসিতে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে বলল, সো হোয়াট, আমি তোর কোনো পরপুরুষ না। যখন ছিলাম তখন বাইরের কোনো পরপুরুষের সাথে বাইরে গিয়ে সমানতালে তর্ক করতে পারলে নিজের বৈধ স্বামীর সাথে একই কমলে ঘুমোতে তোমার প্রবলেমটা কোথায়? রুদ্রর মুখের এই অদ্ভুত যৌক্তিক অথচ কড়া কথা শুনে রোদ যেন একদম বোবা হয়ে গেল। এই মানুষটার মনের ভেতরে আসলে কি চলে তা বোঝা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তার ব্যবহারটা কোনোভাবেই ভালো বা স্বাভাবিক মনে হচ্ছে না। তবুও কোনো উপায় না পেয়ে রোদ কম্বলটা 2 ভাগের 1 ভাগ নিজের গায়ে টেনে নিয়ে চুপচাপ শুয়ে পড়ল। রোদ যখন ভয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, তখন তার পাশে শুয়ে থাকা রুদ্রের ঠোঁটের কোণে এক কুৎসিত পিশাচি আর রহস্যময় হাসি ফুটে উঠল, যা আগামী কোনো এক ঝড়ের আভাস দিচ্ছে। রাতের সেই অন্ধকার কেটে চারিদিকের আকাশ আলো করে তখন সকাল হয়ে এসেছে প্রায়। রোদ ঘুম থেকে উঠে নিজের স্কুলের জন্য তৈরি হচ্ছে। ওদিকে তখন রুদ্র অলরেডি নিচে চলে এসেছে। সে বাইরে থেকে আসা এক রাজনৈতিক নেতার সাথে বেশ গম্ভীর মুখে কি একটা বিষয়ে কথা বলছে। সামনে নির্বাচন, তাই কায়সার সাহেব সকাল সকালই পলিটিক্যাল নানাবিধ কার্যকর্ম নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে রোদ সুন্দরভাবে তৈরি হয়ে নিজের স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রোদকে ওভাবে তৈরি হয়ে নিচে নামতে দেখে রুদ্রর চেহারার ধরনটা মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। তার চোখের সে চাউনি বা অভিব্যক্তির পরিবর্তনটা আসলে ভালো নাকি খারাপ তা দূর থেকে দেখে বোঝার কোনো উপায় রইল না। রোদ অবশ্য সেই দিকে আর মন দিল না। সেই রান্নাঘর থেকে নিজের টিফিন বক্সটা খাবার দিয়ে ভরে নিয়ে তার সেই ভয়ঙ্কর পোষা কুকুর কিলারটাকে সাথে করে নিয়ে মেইন দরজা দিয়ে বাইরে পা রাখল। রোদ বাইরে পা রাখা মাত্রই রুদ্র বসা থেকে হুট করে উঠে দাঁড়িয়ে এক কড়া গলায় বলে উঠল, ওয়েট, আমিও যাব। ছেলের মুখ থেকে এমন আকস্মিক আর অপ্রত্যাশিত কথা শুনে সোফায় বসে থাকা কায়সার সাহেব আর মিসেস কায়সার দুজনেই চরম অবাক হয়ে কিছুক্ষণ রুদ্রের দিকে চেয়ে রইলেন। রোদ নিজের কাঁপা কাঁপা কণ্ঠে কিছু একটা বলার চেষ্টা করার আগেই রুদ্র ডাইনিং থেকে নিজের হেলমেটটা হাতে নিয়ে হন হন করে বাইরে চলে এলো এবং নিজের বুলেট বাইকটা স্টার্ট দিল। রোদ নিজের মাথার হেলমেটটা পরে নিয়ে বাইকের পাশে এক প্রকার জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তাকে ওভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রের ভেতরের রাগটা যেন আরও বাড়তে লাগলো। সে দাঁতে দাঁত চেপে বেশ চড়া গলায় বলল, মূর্তির মতো দাঁড়িয়েছো কেন? বাইকের সিটে বসার জন্য কি তোমাকে আলাদা করে কোনো ইনভিটেশন কার্ড পাঠাবো নাকি? রুদ্রের এমন কড়া ধমক শুনে রোদ তখন ভীষণ দ্বিধা আর লজ্জা নিয়ে আমতা আমতা করে বলল, কিন্তু আমি বাইকে বসে ধরবো কোথায়? রোদের মুখে এমন নিষ্পাপ শব্দ শুনে রুদ্র গর্জে উঠল। তোমার চোখে কি আমার মতো একটা আস্ত মানুষকে চোখে পড়ে না? আমাকে শক্ত করে ধরে বসবে। কথাটা থামিয়ে সে বাঁকা হেসে বলল, নাকি মনে মনে অন্য কিছু? রুদ্রর এমন সোজা আর ইঙ্গিতপূর্ণ কথা শুনে রোদের কান দুটো লজ্জায় লাল হয়ে উঠল। সে নিজের মুখটা নিচু করে চরম বিরক্তিতে বলে উঠল, ছি, সকাল সকালে এসব কি জঘন্য কথা বলছেন আপনি? রুদ্র তখন একটুও না দমে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আমি খারাপ কিছু বলেছি নাকি? তুমি কিভাবে তো শিওর হলে যে আমার এই কথাটা খারাপ? রুদ্রের এই কথার কোনো জবাব না দিয়ে রোদ রেগে গিয়ে যেই না একা একা হেঁটে চলে যেতে গেল, অমনি রুদ্র বাইক থেকে নেমে এক ঝটকায় তার হাত টেনে নিজের একদম কাছে নিয়ে এলো।
রুদ্র নিজের দুই পায়ের মাঝখানে রোদকে এক প্রকার বন্দি করে রেখে অত্যন্ত যত্ন সহকারে তার এলোমেলো চুলগুলো কানের পিছে গুজে দিল। এরপর রোদের কানের কাছে মুখ নিয়ে এসে হাড় কাঁপানো গলায় ফিসফিস করে বলল, এত অবাধ্য কেন তুমি? আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবেই করবে। তাহলে অন্তত মরার ভয় থাকবে না। আর একটা কথা মনে রেখো, তুমি অনেক লাকি যে আমার সাথে এত অবাধ্য হয়েও এখনো জ্যান্ত বেঁচে আছো। রুদ্র এত কাছে আসতেই রোদ তীব্র ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে খিচে বন্ধ করে রাখলো। আর তার নিজের অজান্তেই কাঁপা কাঁপা হাত দুটো দিয়ে সে রুদ্রর শার্ট শক্ত করে খামচে ধরেছে। কিন্তু পর মুহূর্তেই রুদ্র তাকে এক ছটকায় নিজের থেকে ছেড়ে দিয়ে পাখির মতো গর্জে উঠল। এক থাপ্পড় দেব, 3 মাস কানে শুনবে না। চুপচাপ উঠে বসো। রোদ নিজের চোখ দুটো বড় বড় করে একদম অবাক চোখে রুদ্রের দিকে তাকিয়ে আছে। এই মানুষটার মনস্তত্ত্ব বোঝা সত্যিই কঠিন। এই ভালো তো এই খারাপ। রোদ আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বাইকের পেছনের সিটে উঠে বসলো। রুদ্র বাইকটা ছাড়ার আগে আয়নার দিকে রোদের দিকে তাকিয়ে এক চরম তাচ্ছিল্যের সুরে বলল, তুমি যদি বাইক থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলো তবে চিকিৎসার খরচ আমি দেবো না। মাইন্ডেড। রোদের কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে রুদ্রর চওড়া কাঁধ দুটো নিজে দুই হাত দিয়ে ভীষণ শক্ত করে ধরল। সামনের কালো হেলমেটের আড়ালে রুদ্রর ঠোঁটের কোণে তখন এক বিজয়ের বাঁকা হাসি ফুটে উঠল। অফিস রুমের থমথমে পরিবেশের মধ্যে রাহাত আর দুর্জয় বেশ বড় রকমের চিন্তায় মগ্ন হয়ে আছে। তাদের দুইজনের কপালেই গভীর চিন্তার ভাঁজ। অস্থিরতা ঢাকতেই তারা ঘরের ভেতরে অনবরত পায়চারি করছে। একজন যেই দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিক ঠিক তার বিপরীত দিকে হেঁটে বেড়াচ্ছে। পুরো রুম জুড়ে এক অদ্ভুত নীরব উত্তেজনা। এরই মধ্যে হঠাৎ করেই সেখানে রুদ্রর আগমন ঘটল। কোনো এক অজানা কারণে বেশ ফুরফুরে মেজাজে মুখ দিয়ে এক হালকা শীষ বাজাতে বাজাতেই সে রুমে প্রবেশ করলো। নিজের গায়ের শার্টটা একটু টেনে টুনে ঠিক করে নিয়ে সে সোজা গিয়ে টেবিলের উপরে বেশ আয়েশ করে বসলো। এরপর রাহাত আর দুর্জয়ের এই অস্থিরতা দেখে এক তাচ্ছিল্যের সুরে বলল, কিরে, তোরা এইভাবে খাঁচায় বন্দি চতুর পাখির মতো চারদিকে ঘুরছিস কেন? আর একটু আগে ফোনে তোদের কণ্ঠস্বর শুনে মনে হলো তোরা বেশ বড় কোনো টেনশনে আছিস। রুদ্রের কথা শুনে দুর্জয় নিজের ভিতরের চরম উদ্বেগ আর চেপে রাখতে পারল না। সে ভীষণ চিন্তিত মুখে রুদ্রের একদম কাছাকাছি এসে বলল, আরে ভাই, আঙ্কেলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সুলতান অলরেডি লুপ লাগিয়েছে। ওদের মূল প্ল্যান মোতাবেক আঙ্কেলের লাশটা যেন কোনোদিন খুঁজে পাওয়া না যায়, সুলতান তার শুটারদের একদম পরিষ্কার এই নির্দেশ দিয়েছে। দুর্জয়ের মুখ থেকে এই খবরটা শোনা মাত্রই রুদ্রের এতক্ষণে সেই শান্ত আর চিলমেজাজের রূপটা এক নিমেষেই উধাও হয়ে গেল। আর সেখানে ভর করল এক জীবন্ত আজরাইলের প্রতিচ্ছবি। রাগে আর ক্ষোভে রুদ্রর দুই হাতের মুঠো পাথরের মতো শক্ত হয়ে এলো। আর রাগের তীব্রতায় তার কপালের রগগুলো স্পষ্ট হয়ে ফুটল। তার সেই সুগঠিত ও পেশিবহুল পেট আর বুক ঘন ঘন নিঃশ্বাসের তালে তালে কামারের হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো। পরিস্থিতির সাপেক্ষে রাহাত তখন যোগ করলো, আর সবচেয়ে বড় সমস্যা হলো সুলতান এখন দেশেই নেই। ও তো নির্বাচনের ঠিক আগের দিন গোপনে দেশে লুকিয়ে ঢুকবে, মোটা অঙ্কের টাকা ছাড়িয়ে ভোট চুরির মতো জঘন্য কাজ করার প্ল্যান সাজিয়েছে ও। আজ কোনো কারণে যদি একবার আঙ্কেল নির্বাচনে হেরে যায় রুদ্র। রাহাতের কথা শেষ হওয়ার আগেই রুদ্র এক হিংস্র শকুনের মতো তীক্ষ্ণ ও খুনের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, কে? ড্যাড নির্বাচন হারলে ওরা আমাকে খতম করবে? ওর বাপের যদি 2 বিয়ে না হয়ে থাকে তবেই ও এই কাজ করার হিম্মত দেখাবে। আর মেইন পয়েন্ট হলো, ওকে আমি পৃথিবীর আরো কিছুদিন দেখতে দেব। আর কতদিন ও বাঁচতে চায় দেখুক। এরপর এমন এক অন্ধকার কোহে ওকে পাঠিয়ে দেব যেখানে বেঁচে থেকে প্রতি সেকেন্ডের মৃত্যুর আসল ছাদটা হাড়ে হাড়ে টের পাবে। রুদ্রের এই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে রাহাত বেশ দ্বন্দ্বে পড়ে গেল। সে সোজা রুদ্রের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে এখন তুই ঠিক কী করবি? বাবার উপর এমন বড়সড়
লাইফ থ্রেটের কথা জানার পরও রুদ্রের মুখে কোনো ভয়ের লেশমাত্র দেখা গেল না। সে টেবিল থেকে নেমে নিজের শার্টের কলারটা একটু ঝাঁকিয়ে এক অদ্ভুত ঠান্ডা গলায় বলল, এখন এখন যে স্টিল করব। রুদ্রর মুখে এক চরম উত্তেজনার মুহূর্তে এমন অবিশ্বাস্য আর হালকা উত্তর শুনে দুর্জয় আর রাহাত দুজনেই প্রচণ্ড অবাক চোখে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তারা রুদ্রের এই অদ্ভুত সাইকো মানসিকতা যেন কোনোভাবেই মেলাতে পারল না। আর ওইদিকে রুদ্র নিজের ঠোঁটের কোণে সেই চিরচেনা পিশাচি ও বাঁকা হাসি ফুটিয়ে তুলে ধীরে পায়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আজ সকাল থেকেই রোদ যেন পুরো বাড়ি মাথায় করে বেড়াচ্ছে। তার ভেতরে উপচে পড়া আনন্দ আর কোনোভাবেই চেপে রাখা যাচ্ছে না, কারণ একটু আগেই নিজের ফোন স্ক্রল করতে করতে সে খুঁজে পেয়েছে তার সেই বহুদিনের ক্রাশ বয়, হ্যাক জগতের রহস্যময় সম্রাট RKC গডফাদারকে। পুরো ভার্চুয়াল ও হ্যাকিং জগৎ কাঁপানো এই গডফাদারের আসল চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। মানুষ শুধু দেখেছে একটা মুখোশের আড়ালে থাকা তার তীক্ষ্ণ আর মায়াবী চোখ দুটো। রোদার নিজের আবেগ ধরে রাখতে না পেরে গডফাদারের অফিসিয়াল ফেসবুক আইডিতে একটা ফলো রিকোয়েস্ট পাঠিয়েছে মাত্র। তবে মনে মনেই ফলো ব্যাক পাওয়ার কোনো আশাই তার ছিল না, কারণ এই গডফাদার আজ পর্যন্ত পৃথিবীর কাউকেই ফলো ব্যাক করেনি, অথচ তার নিজের অ্যাকাউন্টে রয়েছে 2 বিলিয়ন ফলোয়ারের এক বিশাল সাম্রাজ্য। কিন্তু রোদের এই সাধারণ ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে অলৌকিক কিছুর মতোই সেই গডফাদারের অ্যাকাউন্ট থেকে রোদের আইডিতে একটা ফলো ব্যাক চলে এলো। এই অবিশ্বাস্য কাণ্ডটা রোদ কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার নিজের চোখ দুটো ডলছিল আর ভাবছিল, এটা কোনো স্বপ্ন নয় তো। খুশিতে আর চরম উত্তেজনায় তার চোখ দিয়ে প্রায় জল চলে আসার মতো অবস্থা। সে আর থাকতে না পেরে ফোনটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বিছানার উপরে ধপাস করে শুয়ে পড়ল। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রুদ্র। রোদকে ওভাবে বিছানায় উল্টোপাল্টা হয়ে পড়ে থাকতে দেখে সে নিজের কুঁচকে থাকা কালো ভ্রু দুটো কুঁচকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর এক গম্ভীর গলায় বলল, কি হলো, মরে গেলে নাকি? রুদ্র সেই হাড় কাঁপানো কণ্ঠস্বর শোনা মাত্রই রোদ বিছানা থেকে ধরফর করে উঠে দাঁড়ালো এবং বিদ্যুৎ গতিতে নিজের ফোনটা রুদ্রের চোখের আড়ালে লুকিয়ে ফেলল। রোদকে ওভাবে তড়িঘড়ি করে কিছু একটা লুকাতে দেখে রুদ্রের সন্দেহ আরও বেড়ে গেল। সে ধীর পায়ে রোদের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে এক কড়া সুরে বলল, কি লুকাচ্ছ আমার থেকে? ওটা দেখাও আমাকে। রোদ তখন ভীষণ ভয় আর আমতা আমতা করে বলল, না না, ওটা আপনার দেখার মতো কোনো জিনিস নয়। রোদের মুখে এমন অস্বীকৃতি শুনেই রোদের ভেতরের অহংকার আর জেদ যেন এক নিমিষেই চড়ে গেল। সে চোখ রাঙিয়ে গর্জে উঠে বলল, কি? Do you know who I am? I'm your husband. So I have the right to know everything from your body to what's on your phone. কথাটা শেষ করেই রুদ্র আর কোনো সুযোগ না দিয়েই রোদের হাত থেকে ফোনটা এক প্রকার জোরপূর্বক কেড়ে নিল। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই সে দেখল সেখানে ওই রহস্যময় গডফাদারের একটা ছবি ওপেন করা, আর তার নিচের ক্যাপশনে ছোট্ট করে লেখা মাই ম্যান। নিজের চোখের সামনে নিজেরই ঘরের বউয়ের ফোনে অন্য একটা চরিত্রের জন্য এমন ভালোবাসা দেখে রুদ্রর মাথা গরম হয়ে গেল। তার মনে হলো ফোনটা এখনই মেঝের উপরে আছাড় মেরে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। রোদ তখন নিজের সবটুকু সাহস সঞ্চার করে রুদ্রর হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিল এবং চেঁচিয়ে বলল, আপনি আমার কাছে শুধু কাগজে কলমেই স্বামী, আমার মনে নন। আপনার কোনো অধিকার নেই আমাকে এইভাবে জেরা করার বা আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার। রোদের মুখ থেকে এমন অবাধ্য আর তেদুর মার্কা কথা শুনে রুদ্র আর নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে কষে এক থাপ্পড় মারল রোদের গালে। তারপর তার শক্ত হাত দিয়ে রোদের ফর্সা চোয়ালটা একদম চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, হাই মাকি, ঘরে নিজের জোন হাজবেন্ড থাকতে তুই অন্য বেটের বহুর স্বপ্ন দেখিস? এত বড় সাহস তোর! রোদের গালটা থাপ্পড়ের চোটে লাল হয়ে উঠল, কিন্তু সেও আর দমে যাওয়ার পাত্রী নয়। সে রুদ্রর সেই লোহার মতো শক্ত হাতের মুঠো থেকে নিজেকে ছাড়ানোর জন্য এক প্রকার তীব্র ধস্তাধস্তি শুরু করে দিল। সে কান্নায় ভেঙে পড়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, ছাড়ুন আমায়, ছেড়ে দিন বলছি, আমি আপনাকে ভালোবাসি না না না। রোদের এই তীব্র ঘৃণা আর
প্রত্যাখ্যান দেখে রুদ্র হঠাৎ করেই এক ঝটকায় তার চোয়ালটা ছেড়ে দিল। তার চোখে তখন এক অদ্ভুত উদাসীনতা আর নিষ্ঠুরতা খেলা করছে। সে নিজের শার্টের হাতটা ঠিক করতে করতে এক তাচ্ছিলের বাঁকা হাসি হেসে বলল, ওকে ওকে ফাইন। ভালো যখন বাসো না, তখন আমারও তো বাইরে একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে, তাই না? তোমাকে আমার কেন লাগবে? কথাটা বলেই রুদ্র আর এক সেকেন্ডও সেই ঘরে দাঁড়ালো না। সে নিজের সেই চিল আর রহস্যময় মেজাজ নিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে আবার নিচে চলে গেল। আর রোদ নিজের গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বিছানায় বসে রইল। রুদ্র ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পুরো রুম জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। রোদ খাটের এক কোণে বসে নিজের গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রুদ্রর থাপ্পড়ের জায়গায় 4টে আঙ্গুলের দাগ স্পষ্ট হয়ে লাল হয়ে উঠেছে। রোদ চোখের জল মুছে মনে মনেই বলল, থাকুক, যার কাছে ইচ্ছা তার কাছে যাক, আমার কি? আমি তো ওই জনটাকে কোনোদিনও ভালোবাসিনি। খানিকটা শান্ত হয়ে রোদ আবার নিজের ফোনটা হাতে নিল। স্ক্রিন অন করতেই তার চোখের সামনে ভেসে উঠল সেই RKC গডফাদার এর প্রোফাইল। এই একটা মানুষের আইডি দেখলেই কেন যেন তার মনটা এক নিমিষেই ভালো হয়ে যায়। রোদ বেশ কাঁপা কাঁপা আঙুলে গডফাদারের ইনবক্সটা ওপেন করলো এবং ভাবলো দুনিয়ার এত বড় হ্যাকার তাকে ফলো ব্যাক দিয়েছে, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সে ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরে এই আনন্দের রেশটুকু উপভোগ করতে লাগলো। ওদিকে নিচতলায় নামতে রুদ্রর মুড একদম অন্য লেভেলে চলে গেছে। তার মাথায় এখন সুলতানের ওই শুটারদের খতম করার প্ল্যান ঘুরছে। রাহাত আর দুর্জয় নিচে অলরেডি তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রকে নামতে দেখে রাহাত এগিয়ে এসে বলল, সুলতানের মেন শুটারটা নাকি শহরের ওই পুরাতন ডগ এরিয়াতে আস্তানা গেড়েছে, কি করবি? রুদ্র নিজের শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। তার চোখে চাউনি তখন এক হিংস্র বাঘের মতো ঠান্ডা আর নিষ্ঠুর। সে নিজের পকেট থেকে একটা চকচকে মেটাল নাকল বের করে ডান হাতের আঙুলগুলোতে পরে নিল। এরপর ঘাটটা দুই পাশে একটু মুটকে এক পিশাচি হাসি হেসে বলল, কি করব মানে? তোদের তো আগে বললাম, এখন জাস্ট চিল করব। চল, অনেকদিন রক্ত মাখানো হয় না, আজ একটু হাত চালানো যাক। সুলতানের ওই কুত্তাগুলোকে এমনভাবে সাইজ করব যেন মরার আগে ওরা চৌধুরী বাড়ির নাম শুনলে প্যান্টে হিসু করে দেয়। রাহাত বেশ অবাক হলো, কারণ রুদ্র তো প্রতিদিন রক্তে মেখেই ঘরে আসে, তাই সে কিছুটা অবাক হলেও কিছু বলল না। কথাটা বলে রুদ্র কোমরে নিজের পেছনে 9mm পিস্তলটা গুজে নিয়ে হনহন করে বাড়ির বাইরে বেরিয়ে গেল। রাত আর দুর্জয়ও তার পিছনে ছুটল। একটু আগে ঘরের সেই স্বামী স্ত্রীর ঝগড়া বলে রুদ্র এখন সম্পূর্ণ এক ডার্ক মাফিয়ার অ্যাকশন মুডে। শহরের এক কোণে অবস্থিত সেই পরিত্যক্ত আর অন্ধকার ডকইয়ার্ড। চারিদিকে বড় বড় লোহার কন্টেইনার আর মরচে পড়া জাহাজের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। রাত বাড়ার সাথে সাথেই জায়গাটা যেন এক ভুতুড়ে শ্মশানে পরিণত হয়েছে। কন্টেইনারের আড়ালে সুলতানের 4-5 জন সশস্ত্র শুটার মদের বোতল হাতে নিয়ে আড্ডা দিচ্ছিল আর মিনিস্টার কায়সার সাহেবকে কিভাবে নিখোঁজ করে খুন করা যায় সেই ছক কষছিল। ঠিক তখনই ডকইয়ার্ডের মেইন গেটটা ভেঙে এক তীব্র শব্দে রুদ্রের কালো বুলেট বাইকটা ভেতরে এসে থামল। বাইকের হেডলাইটের তীব্র আলো সরাসরি গিয়ে পড়ল শুটারদের মুখের উপরে। আচমকা এই আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ায় শুটাররা চটপট নিজেদের অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। বাইক থেকে নেমে রুদ্র নিজের মাথার কালো হেলমেটটা এক হাত দিয়ে খুলে বাইকের ট্রাঙ্কের উপরে রাখল। তার মুখে কোনো ভয়ের লেশ মাত্র নেই, বরং ঠোঁটের কোণে ঝুলছে সেই চিল আর বাঁকা হাসিটা। রুদ্রকে একা দেখে শুটারদের লিডারটা দাঁত বের করে হেসে বলল, কি রে কাইসার চৌধুরী সওয়াল, একলা মরতে আইসস নাকি? রুদ্র কোনো জবাব দিল না। সে অত্যন্ত শান্ত মাথায় নিজের শার্টের কলারটা একটু ঠিক করলো। তারপর ডান হাতের আঙ্গুলে পড়া লোহার মেটাল লকটা ভালো করে চেপে বসিয়ে নিল। ঠিক তার পর মুহূর্তে রুদ্রের চোখে সেই শান্ত চাউনিটা এক নিমিষেই উধাও হয়ে গেল। সেখানে ভর করল এক ক্ষুব্ধ নরকের হিংস্রতা। কোনো হুঙ্কার বা কথা ছাড়াই রুদ্র এক চিতাবাঘের গতিতে শুটারদের লিডারের উপরে ঝাঁপিয়ে পড়ল। লিডারটা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র লোহার নকল
বাঁধানো শক্ত ঘুষিটা সরাসরি গিয়ে লাগলো তার নাকের উপরে। এক ঘুষিতেই নাকটা মটকে গেছে, গিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো, আর সেই ছিটকে গিয়ে পড়ল একটা লোহার ড্রামের উপরে। বাকি শুটাররা তা দেখে চিৎকার করে রুদ্রর দিকে তেড়ে এলো। একজনের হাতে ছিল ধারালো রামদা, সেটা নিয়ে রুদ্রর ঘাড়ে কোপ বসাতে গেল, কিন্তু রুদ্রর রিফ্লেক্স ছিল বিদ্যুতের মতো দ্রুত। সে এক চুল চতুরতায় কোপটা ফাঁকি দিয়ে লোকটার হাতটা মোটকে ধরল এবং নিজের শক্ত হাঁটু দিয়ে তার পেটে এক মারাত্মক আঘাত করল। লোকটা ব্যথায় কুঁকড়ে যেতেই রুদ্র তার হাত থেকে রামদাটা কেড়ে নিয়ে এক ঝটকায় তার পায়ের রগে কোপ বসিয়ে দিল। পুরো ডকইয়ার্ড জুড়ে তখন শুটারদের আর্তনাদ আর গুঙানির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক এই সময়েই রাহাত আর দুর্জয়ও সেখানে এসে পৌঁছালো। তারা এসে দেখলো রুদ্র একাই পুরো রণক্ষেত্র ক্লিয়ার করে ফেলেছে। বাকি দুইজন শুটার রুদ্রর এই দানবীয় রূপ দেখে ভয়ে নিজেদের পিস্তল মাটিতে ফেলে দিয়ে হাত তুলে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়েছে। রুদ্র সাদা শার্টে তখন শত্রুদের কয়েক ফোঁটা তাজা রক্ত ছিটকে লেগেছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে সোজা গিয়ে হাঁটু গেড়ে বসা এক শুটারের সামনে দাঁড়ালো। বুট জুতো দিয়ে তার হাতটা মাটির সাথে পিষে ধরে রুদ্র ঠান্ডা গলায় বলল, তোর বস সুলতানকে ফোন লাগা এখনই। শুটারটা ভয়ে কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোন বের করে সুলতানের নাম্বারে ডায়াল করে স্পিকার অন করে দিল। ওপাশ থেকে সুলতানের গম্ভীর গলা ভেসে এলো, কিরে, কাজ খতম হয়েছে? কালসারের লাশ গুম করছস? রুদ্র শুটারের হাত থেকে ফোনটা নিজের হাতে নিল এবং এক পিশাচি হেসে চিবিয়ে চিবিয়ে বলল, কায়সার চৌধুরীর গায়ে হাত দেওয়ার মতো যোগ্যতা তোর এই ভাড়াটা কুত্তাগুলো নেই সুলতান। তোর পাঠানো উপহারগুলো সবসে ফেরত পাঠাচ্ছে। তুই তো নির্বাচনের আগের দিন দেশে আসবে, তাই না? আয়। এ রুদ্র কায়সার চৌধুরী তোর জন্য অন্তত অপেক্ষা করছে। গুহায় যাওয়ার জন্য দৌড়ে থাকিস, মাইন্ডেড। ফোনটা মেঝের উপরে আছাড় মেরে টুকরো টুকরো করে ভেঙে ফেলার পর রুদ্র এক ঝাঁক হিংস্রতা নিয়ে উঠে দাঁড়ালো। সে নিজের শার্টের হাতার দিকে তাকিয়ে দেখল সেখানে শত্রুদের কয়েক ফোঁটা তাজা রক্ত ছিটকে লেগে লাল হয়ে আছে। সেদিকে অবশ্য তার কোনো ভ্রুক্ষেপ নেই। রাহাত আর দুর্জয়ের দিকে তাকিয়ে সে এক কড়া গলায় বলল, এদের শক্ত করে বেঁধে গাড়ি টিকিতে তোল। ড্যাডের নির্বাচনের আগে এদের দিয়ে অনেক কাজ আছে। রাহাত আর দুর্জয়ও আর দেরি না করে আচ্ছন্ন শুটারগুলোকে টেনে হিচড়ে গাড়ির দিকে নিয়ে গেল। ওদিকে রুদ্র নিজের কালো বুলেট বাইকটা স্টার্ট দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গভীর রাতে যখন সে কায়সার ভিলার মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলো, পুরো বাড়ি তখন নিস্তব্ধ। রুদ্র বেশ শান্ত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের বেডরুমের দরজাটা খুলল। ঘরের ভিতরে 0 ওয়াটের নীল আলোয় সে দেখল রোদ তখনও বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। তার এক হাত এখনও নিজের ফোনের উপরে রাখা। রোদ কিন্তু ঘুমে নেই। দরজার আওয়াজ পেয়ে এসে ভয়ে ধরফড় করে বিছানায় উঠে বসল। আর তখনই তার চোখ পড়ল রুদ্রের সাদা শার্টের উপরে লেগে থাকা সেই তাজা রক্তের দাগগুলোর দিকে। নীল আলোতেও সেই কালচে লাল দাগগুলো স্পষ্ট চেনা যাচ্ছে। রুদ্রের এই মারাত্মক রূপ দেখে রোদের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে বিছানার চাদরটা শক্ত করে চেপে ধরে এক প্রকার আতঙ্কে স্তব্ধ হয়ে রইল। রুদ্র অবশ্য রোদের দিকে একবার আর চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। তার মুখে এখনও সেই চিল আর অদ্ভুত ভাবলেশহীন মেজাজ। সে আলমারি থেকে নিজের টাওয়াল আর এক জোড়া ফ্রেশ ট্রাউজার বের করে বাথরুমের দিকে হেঁটে গেল। রোদ নিজের গালে হাত দিয়ে রুদ্রের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে এক চরম ঘৃণায় শিউরে উঠে বলল, আসলে এই লোকটা একটা আস্ত জানোয়ার। মাঝরাতে মানুষের রক্ত গায়ে মেখে বাড়ি ফেরে। উফ, আমার কপালে শেষ পর্যন্ত এই রক্ত পিপাসু কষাইটাই জুটলো। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকালো। সেখানে তখনও সেই রহস্যময় শান্ত আর কোটি মানুষের ক্রাশ RKC গডফাদার এর প্রোফাইলটা চলচল করছে। রোদের স্ক্রিনের ওই মুখোশ পরা ছবিটার দিকে তাকিয়ে মনে মনেই ভাবল, পৃথিবীতে এই গডফাদারের মতো শান্ত আর জিনিয়াস মানুষও যেমন আছে, তেমনি রুদ্র মতো কসাইও আছে। গডফাদার যদি একবার জানতো আমি কি নরকে বাস করছি। বাথরুমে শাওয়ারের পানির শব্দ বন্ধ হতেই রোদ তড়িঘড়ি করে নিজের ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। সে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে
বিছানায় শুয়ে রইল যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার বুকের ভেতরে দপদপানির পানি কিছুতেই থামছে না। খানিক বাদেই বাথরুমের দরজা খুলে রুদ্র বের হলো। তার চুলগুলো ভেজা, গা থেকে দামি পারফিউম আর সাবানের মিশ্রিত একটি ঠান্ডা সুবাস ছড়াচ্ছে। রক্তমাখা সেই সাদা শার্টটা সে অলরেডি বাথরুমের এক কোণে ছুঁড়ে ফেলে এসেছে। রুদ্র ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। রোদ চোখ বন্ধ করে রাখলেও টের পাচ্ছিল রুদ্রর ভারী অস্তিত্বটা ঠিক তার মাথার কাছে এসেই দাঁড়িয়েছে। রুদ্র বিছানার উপরে উঠে বসল। 0 ওয়াটের ওই হালকা নীল আলোয় সে বেশ কিছুক্ষণ রোদের ফর্সা ও নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে রইল।